তুমি যাচ্ছ মা? হ্যাঁ যাচ্ছি। নতুন ঠাকুরপো এতদিন এ বাড়িতে থেকেছে, এত কিছু করেছে এ বাড়ির জন্য। আজ তার জীবনের একটা বিশেষ শুভ দিন, সেরকম একটা দিনে যাব না তা কখনো হয়? আমি যাব না। আমিও ভেবেছিলাম যাব না, কিন্তু মিটিল জোর করছে। ও বলছে যে ও নিজে চোখে দেখতে চায় যে নতুন কাকু বিয়ের ব্যাপারে কি কথাবার্তা বলছে। আমি ঠিক বুঝতে পারছি না যে মিটিল বিশ্বাস করছে না কেন। সবকিছু জানার পরেও মিটিলের অবিশ্বাসের কারণটা কি? জানোই তো মা, মিটিলের মাথায় যদি কোনো একটা কিছু ঢোকে কিছুতেই বেরোতে চায় না। দেখো না, বিয়ে নিয়ে কি পাগলামো শুরু করেছে। বলছি তুমি একবার ওর বাড়িতে গিয়ে ওর মা বাবার সাথে কথা বলবে। মানে কি বলতো, মিটিলের মা বাবা কি সেইভাবে মেনে নিতে পারছে না এই বিয়েটা। সেইভাবে কেন বলবো, মানে একেবারেই মেনে নিতে পারছে না। আমি যে মিটিলের যোগ্য নয় সেটা সেটা মিটিল হয়তো বুঝতে পারছে না, কিন্তু ওর মা বাবা বুঝতে পেরেছে। মিটিল হয়তো মানতে চাইছে না, কিন্তু ওর মা বাবা মেনে নিয়েছে। মানে আমি আর কি করবো বলো তো এখানে। যোগ্য অযোগ্য কি শুধু মাস গেলে কটা টাকার উপর নির্ভর করে রে? দেখ, মিটিল বড় হয়েছে, সে একজন বিবেচক, যথেষ্ট বিবেচক মেয়ে। আর আর দেখ, তুই যোগ্য এটাও বোঝে বলেই তো তোকে নিজে থেকেও বিয়ের প্রস্তাব দিয়েছে। আমাদের বাড়িতে এসেও বিয়ের কথা বলে গেছে। তুই তো নিজে থেকে ওকে বিয়ের কথা বলিসনি, তুই এখন বিয়েটা করতেও চাসনি। হ্যাঁ সত্যি, এই মুহূর্তে আমি বিয়েটা করতে চাইনি। তা চাইবি কেন? মিটিল দিয়ে এখানে এলে বাড়িটা একটু বদলাবে, সেটা তো সহ্য হবে কেন বল? মিটিলের মতো মেয়ে। বাবিল, তোমাকে আমি একটা কথা বলি, শোনো। মিটিলকে কোনোদিন অসম্মান করো না। ও বড় লক্ষ্মী মেয়ে, ওর মতো মেয়ে হয় না। মিটিল কেন এ বাড়িতে আসতে চাইছে তোরা হয়তো বুঝতে পারছিস না, কিন্তু আমি বুঝতে পারছি। এই যে আমাদের বাড়িতে এখন এরকম আর্থিক অনটন, ও যদি বাইরের থেকে টাকা দেয় আমরা তো নেব না, খুব ভালো করে জানে। সেই জন্য এই সংসারের মধ্যে এসে সংসারটার হাল ধরতে চাইছে। আর তাছাড়া এই বাড়িতে যে এখন এত অশান্তি, সেটাও নিশ্চয়ই ওর ভালো লাগছে না। ও তো এই বাড়ির লোকজনদের খুব ভালোবাসে, এই বাড়িটাকে খুব কাছ থেকে দেখেছে, ভালো করে চেনে। ও বোধহয় ভাবছে এই বাড়িতে এসে পরিস্থিতি একটুখানি ঠিক করতে পারবে। এই বাড়িটা ওর চেনা জানা, এই বাড়িটার এই পরিবেশও মন থেকে মেনে নিতে পারছে না রে। যাই হোক, এসব তো আমাকে কিছু বলেনি। জানোই তো ওর মাথায় ছিট আছে, তার কাটা, একেবারে তার কাটা। বলছি তোমরা একটু ওর বাড়িতে যেও, কেমন? নিশ্চয়ই যাব। ওর বাবা মা যদি আসতে না চান তাহলে আমরা গিয়ে কথা বলবো। ছেলে মেয়ে বড় হয়ে গেলে আমাদের কার আর কি করার থাকে। তারা যদি ঠিক করে বড় হয়ে যে তারা বিয়ে করবে, তাহলে বাবা মা হিসেবে আমাদের কর্তব্য বিয়েটা দিয়ে দেওয়া। আমি শুধু এটাই বুঝি। বলছি বাবিল, তুই এখন যাবি তো? না মা, তোমরা যাও, আমি একটু পরে অফিস হয়ে আমি যাব। আমি যাব না। ভেবে দেখো মিঠি, নতুন কাকু তোমায় কত ভালোবাসে। ছোটবেলা থেকে নতুন কাকু তোমার জন্য যা যা করেছে, আমরা কেউ কিন্তু তোমার জন্য তা করতে পারিনি। তোমাকে পড়ানোর থেকে, তোমাকে স্কুলে পৌঁছে দেওয়ার থেকে, তোমার সমস্ত আবদার মেটানোর থেকে, তোমার লেখাপড়ার সমস্ত কিছু কিন্তু মিটিয়েছে নতুন ঠাকুরপো। নতুন কাকু এখন তো বড় হয়ে যাচ্ছে, এখন তো আর আমাদের যোগাযোগই থাকবে না। ও মা, এ আবার কিরম কথা? হ্যাঁ, বিয়ে হয়ে গেলে কি কেউ পর হয়ে যায় মা? ও বৌমা, বৌমা, ও হ্যাঁ মা বলুন। তোমরা সবাই এখন যাচ্ছ? হ্যাঁ, যেতে গেলে তো এখনই বেরোতে। হ্যাঁ, আমি তো রেডিও হয়ে গেছি, কিন্তু দেখুন না, মিঠি যেতে চাইছে না। আমি ওকে তাই বোঝাচ্ছিলাম। দেখ মিঠি, তোকে যা বলার আমি তো বললাম,
এবার সিদ্ধান্ত তোকেই নিতে হবে বল, আমি তো তোর উপর জোর করতে পারি না। কিন্তু আমি তো তোর মা, আমি তো তোকে ঠিক শিক্ষাটাই দেবো বল। চল না মিঠি, দেখ এটা তো আমাদের কর্তব্যের মধ্যে পড়ে বল। তোর নতুন কাকুর যদি যোগাযোগ রাখার হয় তাহলে সে বিয়ের পরেও রাখবে, আর যদি তার যোগাযোগ রাখার না হয় তাহলে বিয়ের আগেও রাখবে না, পরেও রাখবে না। এটা কোনো ব্যাপার নয়, মানে বিয়েটা কোনো ব্যাপার নয় রে মিঠি। হ্যাঁ, তবে এই নতুনদার এই সিদ্ধান্তটা আমি নিজেও মেনে নিতে পারিনি। তবে আমার একটু অদ্ভুত লাগছে, মানে নতুনকে আমি যতদূর চিনতাম তাতে এই সিদ্ধান্ত নেওয়ার কথা নতুনের নয়। এটা আমি সত্যি নতুনের এই দিকটা আমি চিনতে পারিনি। তবে মানুষের তো বদল হয়, মানুষ কি অবস্থায় আছে, কিরকম মানসিক অবস্থায় আছে তার উপর নির্ভর করে তার বদলটা। যাকে যদি স্বাভাবিকভাবে সবকিছু হয়ে থাকে তাহলে আমার কিছু বলার নেই। সবাই যদি সব ঠিকঠাক করে আমিও খুশি, এর বাইরে আমার আর কিছু বলার নেই। দিদিয়া, এই তো ডল একদম রেডি হয়ে গেছিস, কি সুন্দর লাগছে। তোর জাম্বুকে তাড়া দিচ্ছিলাম। তুই তো জানিস এই ব্যাপারে সব সময় লেট লতিফ। কোনোদিনও সময় মতন সামাজিক কোনো অনুষ্ঠানে যেতে গেলেই তোর জাম্বুর জ্বর আসে। না যেতে পারলেই ভালো হয়, কিন্তু এখানে তো উপায় নেই, যেতে তো বাধ্য না। একদিকে শালি, একদিকে ভাই, কাকে ছেড়ে যে কাকে রাখি। যাকে শোনো, এ নাও তোমার জন্য পাঞ্জাবি রেডি করে রেখেছি, পরে নাও। নাও, আমি যদি যাই তাহলে এইটা পরেই যাব, না হলে আমার ওসব পড়ার কোনো দরকার নেই। কেন কেন পড়বে না তুমি? তোমার কি কিছু নেই নাকি? আমার থাকলেই তা বিজ্ঞাপিত করতে হবে তার তো কোনো মানে নেই। আমার কি আছে না আছে তার জন্য আমার কাউকে কোনো রকম ভাবে বিজ্ঞাপন দেওয়ার দরকার নেই। দেখেছিস দেখেছিস তো জাম্বুকে কেমন তেরা তেরা কথা বলে। ও জাম্বো, জাম্বো পড়ো না পাঞ্জাবিটা, দিদি এতবার করে বলছে পড়ো না। আর তাছাড়া আজকে তো তোমাদের একটা স্পেশাল ডে। ওসব ছাড় তো, তোর জাম্বুর মাথায় এসব কোনদিন থাকে নাকি? কোনোদিনও জীবনে পালন টালনই করে না ওর। আবার না, আমি সব ভুলে গেছি বুঝলি। আমিও আজকাল আর এসব নিয়ে মাথা ঘামাই না। জীবনে না পেতে পেতে না পাওয়াটাই অভ্যাস হয়ে গেছে। সেই তো তুমি, আমি তোমাকে কতদূর কি দিয়েছি, কিছুই দিইনি হয়তো, তুমি আমাকে ভরিয়ে দিয়েছো। যাকে এই একসঙ্গে যতদিন আছি আর ছাড়াছাড়ি হওয়ার যখন কোনো রকম চান্স আর নেই, তখন এই বিবাহবার্ষিকীকে আলাদা করে উদযাপন করার যে কি মানে হবে, হয়তো কোনো মানে। কে উদযাপন চেয়েছে? আমি কিছু বলিস তোমাকে? শখ করে একটা পাঞ্জাবি কিনেছিলাম, পড়তে হলে পড়বে, না পড়লে না পড়বে, যাও। জাম্বো, এগুলো কিন্তু তোমার বোঝা উচিত। দেখো দিদি এত শখ করে ভালোবেসে পছন্দ করে তোমার জন্য একটা পাঞ্জাবি নিয়ে এসেছে, পরলে কি হয় বলো তো? এসো তো এসো, পাঞ্জাবিটা তাড়াতাড়ি পরে রেডি হয়ে নাও, আমাদের সাথেই যাবে তো তুমি নাকি? দেখো এরকম করলে কিন্তু শ্বশুর দেরি হয়ে যাচ্ছে। ডল, আজকে যে তাড়াটা তুমি দেখাচ্ছ, যে অস্থিরতাটা তোমার মধ্যে দেখা যাচ্ছে, এরপরেও সেই অস্থিরতাটা থাকবে তো? কোন এক প্রদীপ্ত গাঙ্গুলি নাকি আসবে নাচ। আজকের অনুষ্ঠানটা তো আলাদা, তার প্রেক্ষাপটটাই আলাদা। তোমরা কেউ জানো না গো, তোমাদের জন্য একটা অন্য সারপ্রাইজ আছে। চিরসখা হে